নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি রোমাঞ্চকর নতুন গল্পের সফরে। এখানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়। আর আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে এক গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রামের নাম পানাপুকুর। আমাদের গত এপিসোডে যারা যারা আপনাদের নাম লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। এবং আজ কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে শুনছেন সেটি মেনশন করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে গ্রামের নাম পানাপুকুর। পথে যেতে যেতে পাপাই বলল, এই তোরা তাড়াতাড়ি চল না, এত পিছিয়ে যাচ্ছিস কেন? বিল্টু বলল, আরে যাচ্ছি তো, কিন্তু মাঝি কাকা কি এখন বাড়িতে থাকবে? ভোলা বলল, আরে থাকবো শোন না, একটু আগুয়ায় গিয়া দেখাই, এই ঠান্ডায় আর কই যাইবো। সত্যি রে, খুব ঠান্ডা পড়েছে, তার মধ্যে এই রাতের বেলা বেরোতে হলো। কি করব বল, আমাদের মাঝি কাকার গল্প যে রাতে শুনতেই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আর শীতে কাঁপতে কাঁপতে ওরা তিনজন মিলে এগিয়ে গেল নারায়ণ মাঝির বাড়ির দিকে। দীর্ঘ 10 বছর কেটে গেছে। এখন নারায়ণের এই 3 খুদে বন্ধু আর খুদে নেই মোটেই, বেশ বড় হয়েছে। পাপাই এখন বাবার মিষ্টির দোকান সামলায়, বিল্টু চাষবাস করে, আর ভোলার আছে মাংসের দোকান। তিনজনেই এখন বেশ ব্যস্ত, কিন্তু নিজেদের মাঝি কাকার কাছে গল্প শোনার অভ্যাসটা ওদের ছোট থেকেই রয়ে গেছে। এখনো সময় পেলেই চলে আসে নারায়ণ মাঝি অর্থাৎ ওদের মাঝি কাকার কাছে গল্প শুনতে। নারায়ণ মাঝির নৌকায় বসে ভৌতিক জমাটি গল্প শোনার মজাই আলাদা। এখন নারায়ণেরও বয়স হয়েছে, তবুও বুড়োদের সঙ্গর চেয়ে এই যুবক বন্ধুদের সঙ্গই ওর বেশি ভালো লাগে। নারায়ণ মাঝির দরজায় কড়া নেড়ে হাঁক দিল পাপাই। মাঝি কাকা, ও মাঝি কাকা, আরে দরজা খোলো, আমরা এসেছি গো। তাড়াতাড়ি দরজা খুলে ওদের সামনে হাসি মুখে দাঁড়ালো কমলা। বলল, ওমা তোরা এসেছিস, আয় 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 ভিতরে আয়। একদিন পর কি এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো বুঝি? তোমাদের কথা সবসময় মনে পড়ে গো, কিন্তু কাজের চাপে আর আসা হয় না। আজ তোরা ভালো দিনেই এসেছিস বাবা, আজ একটু পিঠে বানিয়েছি, তোরা একটু বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরা ভিতরে এসে বসল। কমলা রান্নাঘরে ঢুকলো ওদের জন্য পিঠে আনতে। ভিতরের ঘর থেকে এতক্ষণে বেরিয়ে এলো নারায়ণ মাঝি। ওরা দেখলো এই ঠান্ডার মধ্যে নারায়ণ সামান্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে মাথায় গামছা বেঁধে তৈরি হয়েছে। তাহলে কি ওদের মাঝি কাকা কোথাও বেরোচ্ছে? ওদের দেখেই নারায়ণ বলে উঠল, কিরে, তখন খবর কি? এখন তো আর এই মুখো হইতে দেখি না। আর বলো না গো, খালি কাজ আর কাজ, সময় হয় না। বিল্টু বলল, আমারও তো এক জ্বালা হয়েছে। ছোটবেলায় ভালো ছিল জানো কাকা, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, খাও দাও, আরাম করো, ঘোরো। এই তো, তাও আমি তো আজ অগো জোর করে নিয়ে আইলাম। এনো অনেকদিন তোমাকে কাছে আয়া গল্প শোনা হয় না, কিন্তু এখন তো দেখতেছি তুমি কই বাইরেও যাইতেছো। কই যাইতেছো এই ঠান্ডার মধ্যে কাকা? কমলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আর কি বলি বলতো, তোদের এই মাঝি কাকাটা আবার খেপেছে। সে কিনা এই ঠান্ডায় নদীতে যাবে, একটু কথা শোনে না আমার। বয়স হচ্ছে, এখন কি ঠান্ডায় এত ধকল করা উচিত বল দেখি? বুকে পিঠে সর্দি বসলে তখন কেশে কেশে একেবারে বাড়ি মাথায় তুলবে, সেই তো তখন আমাকেই খাতির করতে হবে। অদ্ভুত তো, আরে তুমি তো আমার বউ, আমার খাতির তো তোমার এই করতেই বউ। সেই তো, আমার তো আর কোনো কাজ নেই। বয়স যত বাড়ছে তত যেন দিন দিন ওনার খোকাগিরি বাড়ছে। বয়স আমার হইতাছে না, বরং তোমারই হইতাছে। যা খিটখিট করো, বাড়ির মাথায় কাকসি লব্ধি বইতে পারে না তোমার লইগা। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। মাঝি কাকা, তুমি বাইরে যেতে চাও যখন চলো, আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু এরকম ভাবে না। গায়ে শাল আর মাথায় একটা টুপি দাও, বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। নদীর ঠান্ডা হাওয়া লাগলে অসুস্থ হয়ে পড়বে যে। তোরা যখন কইতাছিস তখন পড়তাছি, কিন্তু এইসব আমার ভাল লাগে না। আর একটা জীবন কষ্ট কইরা কাটায় দিলাম,
বুড়া বয়সে এইসব বাহাল্লি মাত্র। সে যাই হোক না কেন, টুপি আর শালটা না নিয়ে কিন্তু তুমি একেবারেই বেরোবে না। এই নাও, এই ধরো এগুলো বলছি। আর আমি তোমাদের সবার জন্য কিছু শুকনো পিঠে দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে যেও, আর গল্প করতে করতে খেও সবাই। নারায়ণ মাঝি টুপি, শাল ও কমলার হাতের তৈরি সুস্বাদু পিঠে নিয়ে বেরিয়ে পড়ল। এগিয়ে গেল নদীর দিকে। সেখানেই বাঁধা রয়েছে নারায়ণের সেই নৌকো। আজ পাপাই, বিল্টু আর ভোলাও খুব আনন্দ পেয়েছে। অনেকদিন পর তারা আবার নারায়ণ মাঝির নৌকায় বসে তার থেকে গল্প শুনতে চলেছে। আজ তাদের কপালে যে কি গল্প রয়েছে সেটা ভেবে প্রত্যেকের মনে উত্তেজনা, আর সেই উত্তেজনা মুখে ফুটে উঠেছে। আজ ঠান্ডাটাও ভালো মতোই পড়েছে। কাল অবধিও এতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজ ঘন কুয়াশার মধ্যে ঠান্ডাটা যেন ভিতরের হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। শীতের নিস্তব্ধ রাত। দূরে, অনেক দূরে কোথাও দুটো শিয়াল ডেকে উঠল। পরিবেশটাও বেশ থমথমে আজ। গল্প করতে করতেই ওরা নদীর ধারে গিয়ে পৌঁছল। তারপর সবাই মিলে উঠে বসলো নৌকায়। পাপাই বলল, মাঝি কাকা, এখন কি তুমি নদীতে জাল ফেলবে নাকি? না না, জাল ফেলুম না। আজ মাছ ধরুম ভাবছিলাম, কিন্তু তোরা যখন আইলি তখন গল্প কইয়া কিছুটা সময় কাটায় দি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বলে উঠল বিট্টু। তাহলে আজ তুমি কিসের গল্প শোনাবে? তোরা কিসের গল্প শুনতে চাস ক? আচ্ছা মাঝি কাকা, তুমি তো এত রকমের গল্প জানো, কত মানুষ রে তুমি ভূতের কবল থেকে বাঁচাইছো, কিন্তু তোমার লগে কি এমন কোনো ঘটনা কোনোদিন ঘটছে যেখানে ভূত রে তোমারে বাঁচাইতে হইছে, কোনো মানুষের হাত থেকে বিশেষ করে? অবশ্যই এইরকম ঘটনা আছে বই কি। আসলে ভূত মানে যে সকলে খারাপ হইব তা তো না। ভূত হইল গিয়া আত্মা। যেমন প্রত্যেকটা মানুষের চরিত্র ভিন্ন ভিন্ন হয়, তেমনি অতৃপ্ত আত্মারাও ভিন্ন ভিন্ন চরিত্রের হয়ে থাকে। অনেক আত্মা আছে যারা নিজেগো মুক্তি না চায়া অন্যের ক্ষতি করে। আবার অনেক আত্মা আছে যারা মুক্তির জন্য মানুষেরই সাহায্য চায়। তাহলে কও না, এইরকম একটা ঘটনা শুনি। এই শীতের রাইতে ওই রকম একটা ঘটনা একেবারে জমা যাইব। কি কষ্ট তোরা? হ্যাঁ, সে তো একেবারেই। বেশ বেশ বেশ, তাইলে আজ তগো সেই ঘটনাটাই কই। আচ্ছা এই নে, তোরা পিঠাগুলা খাইতে খাইতে গল্প শোন, ভালো লাগবো। নারায়ণ মাঝির হাত থেকে পাপাই, বিট্টু, ভোলা তিনজনেই পিঠেগুলো নিয়ে খেতে শুরু করলো। নারায়ণ তার স্বভাব মতোই একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো তার গল্প। তখন যদ্দূর মনে পড়তাছে ছিল মাঘ মাস। তখনকার দিনে শীত ছিল আরো ভয়ানক। সেই শীতের মধ্যে হাড়ে ঠক ঠকানির শব্দ অব্দি কানে আইত। তখন কমলা কাকিমারে তখন সদ্য সদ্য বিয়া করছি। আমাকেও বিয়া হয়েছিল ওর বাপের বাড়িতেই। বিয়ার কিছুদিন ওইখানেই ছিলাম। তারপর সমস্ত নিয়ম সম্পূর্ণ হইলে একদিন তোর কমলা কাকির কাছে গিয়া কইলাম, দেখো তো, আমি তো ভবঘুরে মানুষ ছিলাম। জীবনে বাড়িঘর সেইভাবে চোখেই দেখি নাই। বাবা থাকতে যদিও একখান ঘর ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর টাকার অভাবে আর বাবার ধার দেনা শোধ করতে গিয়া সেই বাড়িটুকু খোয়াইছি। তারপর থেকেই তো ঘুরা বেড়া জীবন কাটাইতাম। কোনোদিন বিয়া করুম তা তো ভাবি নাই, কিন্তু অহন আমি সংসারী হয়েছি। যতক্ষণ না একটা ঘর করতে পারতাছি ততক্ষণ তোমায় নিয়ে কোথাও উঠতে পারুম না। কমলা, তুমি আমার একটু সময় দিবা? আমি কিছু একটা কাজের ব্যবস্থা কইরা তোমারে নিয়ে যাবো আয়সা। কমলা চমকায় উঠা কইল, সে কি, তুমি কাজ খুঁজতে যাবে আর আমি বাপের বাড়িতে পড়ে থাকবো? কি করুম ক, তোমারে নিয়ে তো আর ঘোরাঘুরি করতে পারুম না। পথে যে হাজার রকমের বিপদ আইতে পারে। যাক, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি একটা না একটা কিছু ব্যবস্থা কইরা তোমার আয়া নিয়ে যামখন। আমার ওপর বিশ্বাস রাখো। এটা কি বলছো বলো তো? আরে বিশ্বাসের অভাবে তোমাকে আমি এই কথাগুলো বলছি না। আমার তো এখন বিয়ে হয়েছে। এর মধ্যে যদি আমার স্বামী আমায় এইভাবে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যায়, তাহলে তো আমি সবার কাছে ছোট হয়ে যাব।
না না, আমি তোমার সঙ্গেই যাব। আমি এখানে কিছুতেই থাকবো না। কিন্তু কতদিন যে রাস্তায় ঘুরতে হইব তা তো আমি জানি না। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমারও তো পা আছে নাকি? আমিও হাঁটতে পারি, আমিও তোমার সঙ্গে ঘুরবো। সেই কথা না, রাস্তায় একটা মাইয়ারে নিয়ে চলাই বিপজ্জনক। কেন? তুমি তো আছো, তুমি পারবে না আমায় রক্ষা করতে? কিন্তু তবুও কমলা, সব সময় মানুষের দ্বারা বিপদ না আইলেও পথে জন্তু জানোয়ারের বিপদ তো আইতে পারে। সে তো তোমারও হতে পারে। আমি যেন তোমার চেয়ে বেশি সুস্বাদু যে বাঘ তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে তোমাকে ছেড়ে আমাকে খেতে আসবে? শোনো, যা হবে একসাথেই হোক। কিন্তু কমলা, আমি তো তোমায় 2 বেলা খাইতে দিতে পারুম কিনা তাও তো জানি না। আরে তাতে কি, একটা বেলা খাবো। এমনিও তো সূর্যাস্তের পর খাওয়া উচিত নয়। আর যদি মাঝে মাঝে 1 বেলাও খাইতে দিতে না পারি? কমলা নিজের মুখ ফিরে আনিয়া গম্ভীর স্বরে কইল, এমনিও আমি সপ্তাহে 2 দিন উপোস করি, এতে শরীর ভালোই থাকে। আমি দীর্ঘশ্বাস ফেলায় একটু হাসলাম, তারপর কইলাম, তুমি মানবা না তাই না? কমলা আমার হাতটা ধইরা একটা সরা কাইটটা কইল, যদি মানতে বলে বাধ্য করো, ছাড়তে তোমার হাত, কমলা তবে অবাধ্য হবে, তবুও ছাড়বে না তোমার সাথ। তারপরেই খিলখিল করে হাইসা ফেলল। আমিও হাইসা কইলাম, বাহ, ভারী সুন্দর কবিতা তো। এটা কবিতা নয়, ছড়া। পরের দিন কমলার আমি বাইরে পড়লাম। আমার শ্বশুর মশাই অর্থাৎ কমলার বাবার হাজার অনুরোধ করলেও আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। এমনকি কমলাও আমারে সাইরা সেইখানে থাকতে চাইল না। সে তখন বাধ্য হইয়া মেয়ের হাতে কিছু পরিমাণ অর্থ জোর কইরা গুইজা দিল এবং আমারে কিছু খাবার দিয়া রওনা করল। প্রায় 1 মাস আমাগো কোনো স্থায়ী জায়গা হইল না। দুইজনে এক লগে পথে পথে ঘুরতাছি, মাঠে ঘাটে রইছি, এমনকি প্রবল শীতে গায়ে দেওয়ার মতো মোটা কাপড়ও জোটে নাই। টাকা পয়সাও প্রায় শেষ হয়ে গেছে। আমি এইসবই অভ্যস্ত ছিলাম, কিন্তু কমলা তো বাবার আদরের মেয়ে, ওর তো এত কষ্টের অভ্যাস নাই। কিন্তু তবুও কমলা আমার লগে ঠায় লড়াই কইরা চলল। কোনোদিন ওর চোখে একবারের জন্য আমি বিরক্তি দেই নাই। আমি এই ব্যাপারে যখন ওরে জিজ্ঞাসা করতাম তখন ও হাইসা কইতো, সময় যতই কঠিন হোক, পাশের মানুষটা যদি সঠিক হয় তাহলে না খেয়ে না ঘুমিয়েও কাটিয়ে দেওয়া যায়। বুঝলেন মশাই? এমনই একদিন আমি আর কমলা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতাছি। রাস্তাটা চিনি না, তবে জঙ্গলটা খুব একটা গভীর না। জঙ্গলের বাঁ দিকে একটা সরু নদী বয়ে গেছে। কিছু দূর হাঁটতে হাঁটতে আমাগো সামনে পড়ল একটা মা কালীর মন্দির। সেই মন্দিরটার অবস্থাও জরাজীর্ণ। কমলা কইল, এই চলো না, ওখানে একটু প্রণাম করে আসি। আমি ওর লগে আগুয়া গেলাম। কমলা যখন প্রণাম করতেছিল তখন খেয়াল করলাম মন্দিরের এক পাশে রইছে একটা হাঁড়ি কাঠ। নিচু হয়ে দেখলাম হাঁড়ি কাঠটা একেবারে ঝকঝক করতেছে। কেউ কি এটা পরিষ্কার করে রাখছে? এখানে কি বলি দেওয়া হয়? আগে কইছি মন্দিরটা একেবারে পুরানো, কিন্তু মায়ের সামনে এমনকি মায়ের গলার যে জবার মালাখানা দেখলাম সেইটার দীক্ষা কিন্তু পুরানো বইলা মনে হইল না। একেবারে টাটকা জবার মালা। তার মানে এই জঙ্গলের আশপাশে নিশ্চয়ই কোনো লোকজনের বসবাস আছে। এমন সময় হঠাৎ কইরা আমাকে পিছন দিকে একজনের বয়স্ক আর গম্ভীর স্বর শুনতে পাইলাম। তোমরা কারা? কোন গ্রামে থাকো? আমি আর কমলা পিছন ফিরা দেখলাম একজন বয়স্ক লোক, বেশ লম্বা, তার দৈহিক উচ্চতা, পরনে শুধুমাত্র একটা সাদা ধুতি এবং একটা সাদা উত্তরীয় যা গলা থেকে ঝুলতাছে। লোকটার গায়ের রং একেবারে কয়লার মতো কালা, সাদা ধবধবে চুল আর দাড়িতে ছায়া আছে তার মুখ।
কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে এটা হইল গিয়া ভদ্রলোকের কপালে দেওয়া আছে একটা বড় লাল টিকা। কমলা আমার হাত ধইরা আমার কাছে সইরা এলো। ও হয়তো লোকটারে ডাকাত ভাবছে। লোকটা এটা বুঝতে পাইরাই কইল, মা জননী ভয় পেও না, আমার নাম নন্দলাল চাটুর্যে। আমি রোজ এখানে মাঝে মাঝেই মাকে পুজো দিতে আসি। তোমাদের কোনোদিন দেখিনি তো, তাই জিজ্ঞাসা করলাম। না না, আমরা আশেপাশে কোথাও থাই না। আমাগো গ্রাম অনেক দূরে, এই কাজের খোঁজেই ঘুরতাছি। আজ প্রায় মাসখানেক হইল। কি বলছো? তোমরা মাসখানেক ধরে রাস্তায় রাস্তায় ঘুরছো? আর এই মা জননী সেও তোমার সাথে ঘুরছে? আমি মাথা নিচু কইরা কইলাম, কি করুম কন্ত বাবা, কইলে কথা শোনে না। কত কইরা কইলাম একটা কাজ জোগাড় কইরা আমি তোমায় ঠিক নিয়ে যাবো, কিন্তু কে কার কথা শুনে। ভদ্রলোক কিছুক্ষণ কিছু একটা ভাবলো, তারপর আমাকে দিকে তাকায় কইল, তোমরা কাজ করছো তাই না? আচ্ছা, আমি যদি তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দিই? সত্যি কইতাছেন? হ্যাঁ বাবা, সামনেই আমার আশ্রম। সেখানে একজন চাকর আমাদের কিছু না জানিয়েই চলে গেছে। আবার তুমি যদি চাও কাজটা করতে পারো, তাহলে টাকা পয়সা সেইভাবে দিতে না পারলেও তোমার থাকা খাওয়ার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি। কি কই আছে আপনারে ধন্যবাদ দিব। আমি 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 রাজি আছি, আমি রাজি। বেশ বেশ বেশ, আগে আমি পুজোটা করে নিই, তারপর তোমাদের নিয়ে যাব। কয়েকজনের পূজা দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। তারা যেন নিজের মন উজাড় কইরা ভগবানরে ডাকতে পারে। এই ভদ্রলোকের পূজা দেখাও সেই রকমটাই মনে হইল। ভদ্রলোকের পূজা সম্পন্ন হইলে সে আমাকে নিজের আশ্রমের দিকে নিয়ে চলল। আমি যাইতে যাইতে প্রশ্ন করলাম, আচ্ছা নন্দবাবু, ওই মন্দিরে যেটা দেখলাম, মানে ওই যে একটা হাঁড়ি কাঠ, ওইখানে কি বলি দেওয়া হয়? না, একসময় হতো, তবে এখন আর হয় না। এখন তো ওই মন্দিরটা আমি নিজেই দেখাশোনা করি। নিজে কোনোদিন রোজগার করিনি। বাপের প্রচুর জমি জমা সম্পত্তি ছিল, তা বেচে বেচেই খাচ্ছি। তবে শুধু আমি খাচ্ছি না, আমার 7 জন বাচ্চাও খায়। কমলা কইল, আর আপনার স্ত্রী? না না মা জননী, তুমি ভুল ভাবছ। আমি বিয়ে থা করিনি। 3 কুলে আমার কেউ নেই। ওই যে আশ্রমের কথা বললাম, ওটা তো আসলে অনাথ আশ্রম। অনাথ বাচ্চাদের সামান্য আশ্রয় আর পেট ভরে খাবারটুকু দিতে পারি, এই যা। এই কথা শুইনা আমার ভদ্রলোকের প্রতি খুব শ্রদ্ধা হইল। সত্যি এই যুগে আর এমন মানুষ কোথায় বা পাওয়া যায়। নন্দবাবুর লগে আমরা গিয়া পৌঁছাইলাম তার আশ্রমে। পৌঁছা দেখি আশ্রমটা একেবারে সাদামাটা। 10 থেকে 15 বছর বয়স অব্দি ছেলেরা শান্ত হইয়া চারিদিকে বয়া রইছে। বয়া আসছে কইলে ভুল হইব, আসলে সবাই কেমন যেন জিমায়া রইছে। নন্দবাবু কইল, এই হচ্ছে আমার ছোট আশ্রম। দাঁড়ান, তুমি এই আশ্রমে সবকিছু খেয়াল রাখবে। আর মা জননী, তুমি আমাদের সবার জন্য রান্না করবে। ওই বেটা পলাশ বলে ছেলেটাই তো এই কাজগুলো করতো। সে পালিয়ে যেতে এই কয়দিন আমাদের খুব কষ্টে থাকতে হয়েছে। সবাই ফলমূল খেয়ে থেকেছি। আজ বাচ্চাগুলো যে একটু মা জননীর হাতের তৈরি খাবার খাবে, এটা ভেবেই আমার বেশ ভালো লাগছে। আশ্রমে মোট 4টা ঘর আছে। তার মধ্যে 2টা ঘরে থাকে বাচ্চারা। একটা ঘরে থাকে নন্দবাবু, আর অন্য ঘরে আমার আর কমলার একটা থাকার ব্যবস্থা করা হইল। আমরা ঘরটায় প্রবেশ করে দেখলাম সেখানে একটা ছোটখাটো খাট রইছে আর একটা জলের কুঁজা রইছে। তাছাড়া আর তেমন কিছু নাই। আমরা বিশ্রাম নিলাম না। মুখ হাত পা ধুইয়া কমলা ঢুকলো রান্নাঘরে। আমি তখন নন্দবাবুর লগে আশ্রমটা ঘুরা ঘুরা দেখতেছি। এই আশ্রমটা ছিল একেবারেই জঙ্গলের পাশে। আশেপাশে কোনো লোকালয় ছিল না। নন্দবাবু জানাইলো একটা গ্রাম রইছে বটে, কিন্তু এই আশ্রম থেকে সেই গ্রামটাও অনেক দূরে। ওইখানে দেখলাম অনেক রকম ফলের চাষ করা আছে। এছাড়া রইছে আম, জাম, লেবু, আতা, পেয়ারা গাছ।
নন্দবাবুর কাছ থেকে জানতে পারলাম যে এইখানে চাইল ডাইল আর আটা ছাড়া কোনো জিনিসই নাকি কিন্না খাইতে হয় না। মাসের প্রথমে ওনার কোনো ব্যবসায়ী বন্ধু শহর থেকে বোঝাই কইরা চাইল ডাইল আর আটা পাঠায় দেন। এছাড়া দেখলাম এই আশ্রম থেকে বেশ কিছুটা দূরে আরেকটা ছোট্ট তালাবন্ধ ঘর রয়েছে। নন্দবাবু জানাইল সেই ঘরে আশ্রমেরই কিছু বাড়তি জিনিস রাখা আছে, সে ছাড়া ওই ঘরে যাওয়ার অনুমতি কারণ নাই। আমি ঘুইরা ঘুইরা বাচ্চাগুলোকে কথা কওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউই তেমন কথা কওয়ার অবস্থায় ছিল না। সবাই রে বেশ রুগ্ন মনে হইল, সবার মুখে যেন বাচ্চা সুলভ হাসিটা নাই। আমি বেশ অবাক হইলাম, একলগে এতগুলা বাচ্চা রইছে অথচ সেইভাবে হই হুল্লোড় করতেছে না। আশ্রমের লাগোয়া বড় বড় গাছে কত রকম ফল রয়েছে, অথচ কোনো বাচ্চা সেইখানে ঢিল মারতাছে না। এত শান্ত কেন এরা? যদিও কারোর কারোর স্বভাব শান্ত হয় বটে, কিন্তু এই 7 জন বাচ্চাই শান্ত, তাও এত, এটা কিভাবে সম্ভব? সেদিন রাতের বেলায় সবাই আশ্রমের দালানে মাদুর পাইতে বসল। আমি আর কমলা সবাইরে খাবার পরিবেশন করতেছিলাম। সেই খাবার মুখে তুইলা নন্দবাবু কইল, বাহ বাহ মা জননী, তুই তো সুস্বাদু খাবার তৈরি করেছো। পলাশ মানে ওই আগের লোকটা একেবারেই এরকম খাবার তৈরি করতে পারতো না। ভালো হয়েছে, সে বিদেয় হয়েছে। সবার খাওয়া দাওয়ার পর দেখলাম নন্দবাবু বাচ্চাগুলারই এক লাইনে দাঁড় করায়া একটা গুঁড়া মতো ওষুধ খাওয়াই দিতেছে। আমি জিজ্ঞাসা করতেই কইল ওই ওষুধগুলা নাকি শহরে পাওয়া যায়, বাচ্চা গোহাড় মজবুত হয় ওই ওষুধ খাইলে। তা সবার শেষে আমি আর কমলাও খাওয়া দাওয়া সাইরা ঘরে পড়লাম। এতদিন পর একটা বিছানা পায়া আমার আর কমলার দুজনেরই চোখে ঘুম আয়া পড়ল খুব তাড়াতাড়ি। এই 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 শুনছো? কি গো, একবার ওঠো না। কমলার ডাকে ঘুম ভাঙল। আমি ঘুমের ঘোরেই কইলাম, আবার কি হইল? রাত দুপুরে ডাকতেছো কে? আরে ওঠোই না একবার। কি হয়েছে এটা? কি মন দিয়ে শোনো একবার। আরে বাবা, কি শুনু? দেখো দরজায় কেউ যেন ঠক ঠক করছে না। কমলার এই কথাটা শুইনা তড়াক কইরা খাটের উপর উঠা বইলাম। কান খাড়া কইরা শুনলাম, না, কমলা তো ভুল কিছু কয় নাই। দরজায় একটা শব্দ হইতাছে, খুব আস্তে কিন্তু হইতাছে। আমি আস্তে আস্তে খাট থেকে নাইমা পড়লাম। অচেনা জায়গা দেখা ঘরের কোণে আমি একটা লাঠি রাখছিলাম, সেটা হাতে নিয়ে নিলাম। কমলা হ্যারিকেন জ্বালায়া আমার লগে পাটিপ্পা টিপ্পা দরজার দিকে আউগায় গেল। তখনও ক্রমাগত আওয়াজটা হয়ে যাইতেছে। আমি আস্তে কইরা দরজার খিল খুললা এক ঝটকায় দরজা খুললা দেখলাম একটা বছর 10 ছোট্ট ছেলে করুণ মুখে আমার দিকে তাকায় দাঁড়ায় আছে। আমি হাত থেকে লাঠিটা নামায় জিজ্ঞেস করলাম, এ কি খোকা, তুমি এত রাতে এইখানে, কিছু কইবা? ছেলেটা আমার ঘরের দিকে ইশারা কইরা দেখাইল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ভিতরে আইবা? ছেলেটা উপর নিচে মাথা নাড়ল। আমি আর কমলা ওরে ভিতরে আইনা বসাইলাম। ছেলেটার পোশাক খুব নোংরা আর গলায় একটা ছোট্ট লাল কাপড়ের মতো কিছু একটা জড়ানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি খোকা? ছেলেটা খুব শান্ত গলায় উত্তর দিল, পাপন। তুমি ঘুমাও নাই কেন এখনো? আমার ঘুম আসে না। আমি আর কমলা একে অন্যের দিকে চাইলাম, তারপর আবার প্রশ্ন করলাম, ঘুম আহে না কেন?
ছেলেটা সেই রকমই ঠান্ডার স্বরে কইল, আগে ঘুম পেত, খুব ঘুম পেত, কিন্তু এখন আর পায় না। ছেলেটার এইবারে কমলা জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, তুমি কি এখানেই থাকো? আগে এখানে থাকতাম, এখন থাকি না। অহন কই থাকো? ছেলেটা এবারে হাঁ কইরা আমার মুখের দিকে তাকায় রইল, কোনো উত্তর দিল না। কমলা কইল, তোমার কি খিদে পেয়েছে? আগে পেত, এখন পায় না। ছেলেটার এইরকম কথাবার্তা শুন না কেন জানি না, আমার একটুও ভালো লাগতেছিল না। কমলা আমারে কইল, শোনো না, তুমি একটু ওকে নিয়ে বসো, আমি একটু খাবার নিয়ে আসি। বাচ্চা তো, হয়তো খিদে পেয়েছে, সেটাও বলতে পারছে না। কমলা খাবার আনতে চইলা গেল। আমি ছেলেটার লগে আরো কিছুক্ষণ কথা কওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তার আগেই ছেলেটা কইল, আমার বাবা মা পানাপুকুর গ্রামে থাকে। হঠাৎ ওর এই কথাটা বলার কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরেই একটা কথা আমার মাথায় এলো, এই আশ্রম তো অনাথ বাচ্চাদের জন্য। এই ছেলেটার মা বাবা যদি বাইসা থাকেন, তাহলে ও এইখানে থাকে কি কইরা? তার মানে কি ওর বাবা মা ওরে গ্রহণ করে নাই, তাই এইখানে ফালাই দিয়া গেছে? আমি ছেলেটারে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা মা কি তোমারে এইখানে দিয়া গেছে? আমায় কেউ দিয়ে যায়নি, আমাকে এখানে নিয়ে এসেছিল। কে কে নিয়ে আইছিল? ওই লোকটা। কোন লোকটা? আমার আমার ভয় করছে। ভয় করতেছে? তুমি তুমি কারে ভয় পাইতেছো? তুমি ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি হইতে দিমু না। কিন্তু ক্ষতি তো হয়ে গেছে। মানে কি ক্ষতি হয়েছে তোমার? ছেলেটা আমার এই কথার উত্তরে একটা শব্দ ব্যবহার না কইরা নিজের গলার কাপড়টা আস্তে আস্তে খুইলা দিল। হ্যারিকেনের আলোয় আমি খেয়াল করলাম আর গলা থেকে জয়রা পড়ল রক্ত। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। ও কি সম্ভব? ছেলেটা নিজের গলার পেটটি খুইলা দেওয়ার লগে লগে দেখলাম আর মাথাটা আর ধর থেকে খুইলা মাটিতে পড়ে গেল। আমি চমকা দেওয়ালে সাইডটা দাঁড়ায় রইলাম। ছেলেটার ওই মুন্ডবিহীন ধর সংলগ্ন হাত দুইটা নিজের মুন্ডটারে বুকের কাছে তুইলা ধরল। তারপর সে কাটা মুন্ডটা আমার দিকে করুণ ভাবে তাকায় কইল, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। আমি কোন রকমে ভয় ভয় কইলাম, কি চাও? কি চাও তুমি? হ্যাঁ, মুক্তি। শেষ কথাটা কয়াই ছেলেটা আমার চোখের সামনে থেকে হাওয়ায় মিলায় গেল। আমার প্রাণটা ততক্ষণে আমার গলায় আয়া পড়ছে। আমি নিজের জায়গা থেকে নড়তে পারলাম না, কাঠ হয়ে দাঁড়ায় রইলাম সেইখানেই। কমলা হাতে কিছু কাটা ফল নিয়ে ঘরে ঢুকলো। ছেলেটারে না দেখা আমার দিকে তাকায় জিজ্ঞাসা করলো, ওমা, ওই ছেলেটা কোথায় গেল? প্রথমে মনে হইল ওরে সমস্ত কথা জানাই দি, কিন্তু পুরা ব্যাপারটা নিজে না যাই না ওরে ভয় দেখাইতে চাইলাম না। তাই কইলাম, ও গেছে গা। কমলার লগে আর অতিরিক্ত কথা না বাড়ায় আমি শুয়ে পড়লাম। কিন্তু সারা রাত আমার আর ঘুম আইল না। কালি মনে হইতেছিল ছেলেটা আমার থেকে সাহায্য কেন চাইল, আর কি হয়েছিল, আর কারই বা ভয় পাইতেছিল। এই আশ্রমটারে যতটা সাধারণ ভাবছিলাম, হয়তো ততটা সাধারণ নয়।
পরের দিন ভোর ভোর উঠা কমলা নিজের কাজে লাগা পড়ল। তখনও বাচ্চারা কেউ ঘুম থেকে ওঠে নাই। আমার আবার খুব অবাক লাগলো। আমি এর আগেও অনেক অনাথ আশ্রম দেখছি, এমনকি বহুদিন আগে একটা অনাথ আশ্রমে কাজও করছি। সেখানকার বাচ্চাগো ভোর ভোর উঠায়া যোগ ব্যায়াম করানো হইতো, তারপর পড়াশোনা করানো হইতো, তারপর নিয়ম মতো খাওয়া, নিয়ম মতো শোয়া, নিয়ম মতো খেলাধুলা করা, সবকিছুই করানো হইতো। কিন্তু এইখানে তেমন কিছুই দেখতে পাইলাম না। এ আবার কেমন ধরনের আশ্রম? কাল রাতের ঘটনাটাও বারবার আমার মাথায় ঘুরতেছিল। কিছুতেই ওই ঘটনার যুক্তিসঙ্গত কারণ খুঁজা পাইতেছিলাম না। ঘুরতে ঘুরতে আমি আশ্রমের পাশের পুকুরের সামনে আয়া পড়লাম। পুকুরের জল যে এত স্বচ্ছ হয় তা আগে কোনোদিনও দেখি নাই। সেইখানে নিজের মুখটাও খুব স্পষ্টভাবে দেখতে পাইতাছি। এমন সময় পিছন থেকে একজনের পায়ের শব্দ শুনতে পাইলাম। পিছন ফিরা দেখলাম একজন বছর 10 ছেলে আমার পিছনে আয়া দাঁড়াইছে। তারও দৃষ্টি ঘোলাটে, জামা কাপড় নোংরা, আবেভাবে এক ধরনের শীতলতা রয়েছে। আমি সবে কাইলি এই আশ্রমে আইছি, সব ছেলেগো মুখ এখনো চিন্তা উঠতে পারি নাই। তবুও মনে হইল এই ছেলেটারে আমি কাল এইখানে দেখি নাই। তাও আমি ছেলেটারে জিজ্ঞাসা করলাম, তুমি কি উঠা পড়ছো খোকা? তা তোমার বন্ধুরা এখন ওঠে নাই? কোনো উত্তর না দিয়া ছেলেটা আমার দিকে তাকায় রইল। আরে দেখে আমার কেন যেন অস্বস্তি হইতেছিল। সেটা প্রথমে বুঝতে পারি নাই। ছেলেটা তখন আমার পাশে আইসা দাঁড়ায়া পুকুরের জলের দিকে তাকায় আছে। আমি আর বেশি প্রশ্ন করলাম না। পুকুরে মুখ ধোয়ার জন্য নিচু হইলাম, কিন্তু কিন্তু এ কি? আমি স্পষ্ট দেখলাম পুকুরে কেবল আমার ছায়া পড়ছে। আমার পাশে দাঁড়ানো ছেলেটার কোনো ছায়া জলে পড়ে নাই। লগে লগে আমি ছেলেটার দিকে তাকাইলাম। এইবারে বুঝতে পারলাম যে ছেলেটার দীক্ষা এত অস্বস্তি আমার কেন লাগতেছিল। এই ছেলেটার গলায়ও কাল রাতের ছেলেটার মতোই একটা লাল রঙের ফিট্টি বাঁধা রইছে। আমি ভয়ার্ত দৃষ্টিতে ওর দিকে তাকাইতেই ও নিজের গলা থেকে ওই পট্টিটা খুইলা দিল। লগে লগে ওর গলা থেকে জইরা পড়ল রক্ত। তারপরে ওর মাথাটা খুইল্লা ধর থেকে আলাদা হয়ে জুপ কইরা পুকুরের জলে পড়ে গেল। আমি সিটকা সইরা গেলাম। জলের দিকে তাকা দেখলাম ওই মাথাটা ভাসতে ভাসতে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় কইতাছে, আমাদের মুক্তি দাও। তারপরে ওই মুন্ডবিহীন ধরটা এক লাফে পুকুরের জলে ঝাঁপ দিল। কিছুটা জল আমার মুখে ছিটকায়া লাগলো। আমি হাত দিয়া নিজের চোখ দুইটা ঢেকা নিলাম, আর পর মুহূর্তে জলের দিকে তাকা দেখলাম কোথাও কেউ নাই। কি হইতাছে আমার লগে? কেন আমি এইসব দেখতে পাইতাছি? আর ওরাই বা কে? কেন ওরা আমার থেকে মুক্তি চাইতেছে? এইসব কোনো প্রশ্নের উত্তর আমি পাইলাম না। আমি ফিরে আইলাম আশ্রমে। সাধারণভাবে দেখলে নন্দবাবুরে একদম নিপাট ভদ্রলোক বললাম মনে হয়। তবু ওর বিষয়ে আমার মনে এত দ্বন্দ্ব থাকতাছে কেন আমি সেটা বুঝতে পারতাছি না। একটা ঘটনা আমার খুব খারাপ লাগলো। আমার আর কমলার সেইভাবে জামা কাপড় সঙ্গে ছিল না। তাই আমি জামা কাপড় কেনার জন্য নন্দবাবুরে কইয়া যখন কাছাকাছি কোনো গ্রামে যাইতে চাইলাম, তখন নন্দবাবু উগ্রভাবে আমায় আশ্রম সাইরা কোথাও যাইতে বারণ করল। এইখান থেকে এক বেলারও ছুটি নাকি আমি পাবো না। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে নাই। বরং এই কথা শুইনা আমার প্রচণ্ড সন্দেহ হইল নন্দবাবুর ওপর। বিকালে আমি কমলার হাতে হাতে কিছু কাজ কইরা দিচ্ছিলাম। এমন সময় নন্দবাবু একটা ছেলের হাত ধইরা রান্নাঘরে ঢুকলো। তারপর কইল, নারায়ণ, আমি একটু বেরোচ্ছি, আজ রাতে আর ফিরবো না। তুমি এখানে সব কিছুর খেয়াল রেখো। আমার প্রশ্ন করা ঠিক ছিল না, তবুও প্রশ্নটা কইরেই ফেললাম। জিজ্ঞেস করলাম, আপনি কোনো কাজে যাইতেছেন বাবু?
হ্যাঁ, এই ছেলেটিকে একজন দত্তক নিতে চায়, তাই ওকে নিয়ে তাদের বাড়িতেই যাচ্ছি। এইবারে লোকটা কমলার দিকে তাকায় কইল, মা জননী, আমার ঘরে ওদের ওষুধটা রয়েছে। রাতের বেলা খাবার পর এবার থেকে তুমি মনে করে ওদের ওষুধ খাইয়ে দেবে। দেখতেই তো পাও ওরা কত রুগ্ন। ওই ওষুধটা সময় সময় খেলে ওরা সুস্থ থাকবে। হ্যাঁ বাবা, আপনি একদম চিন্তা করবেন না। লোকটা সইলা গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর কমলারে কইলাম, কমলা, তুমি এখানে সব কিছু সামাল দাও, আমি একটু আইতাছি। সে কি গো, উনি যে তোমায় বারণ করে গেলেন। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি না, এখন একটু বেরোইতাছি, পরে তোমার সব কমো। এমনিতেও আজ উনি ফিরবেন না, তাই ভয়ের কিছু নাই। হন্তদন্ত হয়ে আমি বাইরে পড়লাম। সোজা হাঁটতে শুরু করলাম সামনের কোনো একটা গ্রামের দিকে। প্রায় 4 ঘন্টা ভাঙাটা পথ পেরায়া আমি একটা গ্রামে পৌঁছালাম। সেই গ্রামে ঢুকতেই জানতে পারলাম এই গ্রামের নামই পানাপুকুর। নামটা শুনতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই নামটাই তো রাত্রিবেলায় ওই ছেলেটা কইতেছিল। এই গ্রামের পরিবেশটা ছিল একেবারে নিস্তব্ধ। সবার চোখে মুখে একটা ভয়, কিন্তু কিসের ভয় এটা বুঝতে পারলাম না। সরাসরি জিজ্ঞাসা করলে হয়তো কেউ কিছু কইতে চাইব না, তাই আমি একটা চায়ের দোকানে গিয়া বইলাম। সেইখানে কয়েকজন বয়স্ক লোক মিল্লা কিছু কথা আলোচনা করতেছিল। সেই আলোচনার বিষয়টা শুইনা আমার মনের সন্দেহের বীজটা আরো পরিপক্ক হয়ে গেল। আমি যা বুঝলাম তা হইল, এই গ্রামে নাইমা আইছে মহাবিপদ। কোনো একজন অপশক্তি গ্রাম থেকে বাচ্চা ছেলেদের নিয়ে উধাও হয়ে যেতেছে। কে আহে আর কখন আহে আর কিভাবেই বা বাচ্চাগুলারে নিয়ে যায়, সেই ব্যাপারে তারা কেউ কিছু জানে না। অহন অবধি 10 জন বাচ্চা নিখোঁজ হয়েছে এই গ্রাম থেকে। তার মধ্যে একজন তো এই গ্রামেরই মোড়লের ছেলে। গ্রামের সবাই মনে করতেছে এ কোনো ডাইনির কাজ। ভয় আর কেউ অহন নিজগো বাচ্চাগো বাড়ি থেকেই বাইর হইতে দিতেছে না। আর দেরি করে লাভ নাই। মনের শত প্রশ্ন উত্তর এইবার আমি ওই আশ্রম থেকেই পাবো। ফিরে গেলাম আমি আশ্রমে। আজ আর নন্দবাবু আইব না, আজই সুযোগ। রাতে খাওয়ার পর আমি কমলারে বাচ্চাগো ওষুধ দিতে বারণ করলাম। কমলা সামান্য তর্ক করল, কিন্তু আমার কথায় রাজি হইল। আমরা সবাই শুয়ে পড়লাম। রাত তখন বেশ গভীর। আজ আমি আর ঘুমাইলাম না। আমার মন কইতেছিল আজও কেউ আইব। এমন সময় হঠাৎ দরজায় একটা খুটখুট শব্দ হইল। আজ আর কমলার ঘুম ভাঙল না। আমি নিজেই তাড়াতাড়ি উঠা দরজা খুললাম। আজ আমারও ভয় করল না। আমিও বুঝতে পারছি ওরা আমার ক্ষতি চায় না, বরং ওরা আমার থেকে সাহায্য চায়। দরজা খুইলা দেখলাম যা ভাবছি তাই। সামনে আরো একটা বাচ্চা ছেলে দাঁড়ায় আছে। বয়স ওই রকম 10 থেকে 12 বছরই হইব। সেই ঘোলাটে নজর, সেই নোংরা পোশাক, আর সেই গলায় বাঁধা লাল কাপড়। আমি ঘর থেকে বাইরে হইয়া দরজাটা বন্ধ কইরা দিয়া ছেলেটারে কইলাম, তুমি তুমি কি চাও কও তো, আমায় কও। দাও, আমি জানি তুমিও বাইসা নাই, কিন্তু তোমরা কিভাবে মইরা গেলা, কি হয়েছিল তোমগো লগে? আমায় কিছু না কইলে আমি তো সাহায্য করতে পারুম না। ছেলেটা তখন কোনো উত্তর না দিয়া এক ছুটে উঠানে নাইমা গিয়া আমার হাতের ইশারায় ওর কাছে ডাকলো। আমি একটা লণ্ঠন নিয়ে নিঃশব্দে ওর কাছে যাইতেই ও হাঁটতে শুরু করলো। আমি ওর অনুসরণ করলাম।
দেখলাম ছেলেটা এই বাড়ির পিছনের দিকে আমারে নিয়ে গেল, সেই বন্ধ ঘরটার সামনে। নন্দবাবু কইছিল যে এই ঘরে আশ্রমের কিছু বাড়তি জিনিস আছে, কিন্তু তৈলে এই ছেলেটা আমারে এইখানে কেন নিয়ে আইলো? আমি কইলাম, এর ভেতরে কিছু আছে নাকি? ছেলেটা মাথা নাড়ল। আমি দেখলাম দরজায় তালা বন্ধ রইছে। হঠাৎ সেইটা কোনো অদৃশ্য শক্তির দ্বারা যেন ঠক কইরা খুইলা গেল। আমি দেখলাম পিছনে দাঁড়ানো ছেলেটাও ততক্ষণে উধাও হইছে। আমি দরজা খুলতেই একটা তীব্র পচা গন্ধ আমার নাকে আইল। আমার গা গুলায় উঠল। ঘরটা একদম ছোট আর অন্ধকার। লণ্ঠনের আলোয় দেখলাম সারা ঘরে মাছি ভন ভন করতাছে। ঘরের কোণের দিকে আমার নজর যাইতেই আমার চোখ কপালে উঠল। হে কি দেখতাছি আমি? এ যে মরা গলা পচা একটা লাশ। এ কি কইরা সম্ভব? দেখাই বোঝা যায় এটা কোনো পুরুষ মানুষের লাশ, কিন্তু ভয় আর পচা গন্ধে আমি লাশটার কাছে যাইতে পারলাম না। আমার মুখ থেকে একটা অস্ফুট স্বর বাইরে আইল, এটা কার লাশ? হঠাৎ কে যেন কয়া উঠল, ও পলাশ, ও আমাদের বাঁচাতে চেয়েছিল বলেই ওই লোকটা ওকে মেরে দিয়েছে। পিছনে ফিরে দেখলাম এই ছেলেটারেই তো নন্দবাবু আজ সকালে নিয়ে বাইর হইছিল। কইছিল আরে কেউ দত্তক নিতে চায়। অহন তার পরনের জামাটাও নোংরা, তার ঘোলাটে দৃষ্টি আর গলায় বাঁধা রইছে সেই লাল কাপড়। তইলে কি এরও নন্দবাবু? যে শয়তানের থেকেও ভয়ঙ্কর। এরকম কোসে প্রাণগুলার এইভাবে মাইরা ফেলেতেছে। কি চায় ওই পাষণ্ডটা? হঠাৎ আমার চোখের সামনে আরো 3 জন বাচ্চার উদ্ভব হইল। এগো প্রত্যেকেই আমি দেখছি। আমার সামনে 4 জন বাচ্চার অতৃপ্ত আত্মা দাঁড়ায় আছে। অগো হাতে ধরা আছে অগই কাটা মাথা, আর সেই কাটা মাথাগুলা নইরা নইরা কয়া উঠতাছে, কথা কইতে কইতে অগো শরীর হাওয়ায় মিলা গেল। 4 জন মারা গেছে, আর এখন 6 জন আশ্রমে, অর্থাৎ মোট 10 জন। সেই গ্রাম থেকে উদাও হয়েছিল মোট 10 জন বাচ্চা ছেলে। আর সব থেকে বড় কথা, নন্দবাবু কইছিল যে ওনার চাকর পলাশ হঠাৎ কইরা কাজ ছাইরা চইলা গেছে, কিন্তু এই ঘরে ওর লাশ পইরা আছে। অর্থাৎ নন্দবাবু মিথ্যাবাদী, খুনি, পাপী। ঘরে ফিরে এসে আমি কমলারে সব কইলাম। তারপর এই রাতেই প্রত্যেকটা বাচ্চারে ঘুম থেকে ডাক্কা তুললাম। তোমাকে একটা কথা কই, এখানে তোমরা কেউ সুরক্ষিত নও, কিন্তু আমি আর তোমাকে ওই কমলা কাকি তোমাকে ওইখান থেকে উদ্ধার করুম। তোমাকে মা বাবার কাছে ফিরাই নিয়ে যাম। তোমাকে একটা মারাত্মক ওষুধ খাওয়াইয়া এরকম ঝিমায় রাখা হয়েছে, যাতে তোমরা এইখান থেকে পালাইতে না পারো। এখন থেকে সেই ওষুধ কমলা কাকির কাছেই থাকবো। তাই তোমাকে কাউরে আমরা আসল ওষুধ খাওয়াবো না। ওষুধের বদলে কমলা কাকি তোমাকে চিনি গুঁড়ো দিব। তোমরা সেটা খায়া হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবা, কিন্তু নন্দবাবুর সামনে তোমরা জিমায় থাকার অভিনয় করবা। আমি এখনো জানি না এই লোকটা তোমাকে মতো শিশুগুলোকে কি কি করে আর কেনই বা করে। তাই আমাকেও অপেক্ষা করতে হইব। যেদিন ও আবার তোমাকে মধ্যে কাউরে নিয়ে বাইর হইব, সেদিন আমি ওর পিছু নিব, সব জাইনে নিব, আর তোমার ঘর কবল থেকে উদ্ধার করুম। বুঝতে পারছো সবাই? সবাই ঘাড় নাইরা সম্মতি জানাইল। পরের দিন সকালেই নন্দবাবু আশ্রমে ফিরাইল। আমি ঠান্ডা স্বরে তারে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটারে আর নতুন বাবা মার কাছে দিয়ে আইলেন? নন্দবাবু একবার চমকায় উঠা আবার স্বাভাবিক সুরে কইল, দিয়ে এসছি। সেই দিন থেকে শুরু হইল আমাকে অপেক্ষার দিন। রোজ এই পাষণ্ডের সামনে আইতে আমার গা জ্বইল্লা যাইত।
ছেলেরাও সত্যি সুস্থ হয়ে উঠছে ওই ওষুধ না খায়া। কিন্তু ওরা আমার কথা মতো জিমায় থাকার অভিনয় করে গেল। নন্দবাবু আমার আর কমলার কাজেও বেজায় খুশি। এইভাবেই কাটে গেল 3 দিন। 4 দিনের দিন সন্ধ্যাবেলায় নন্দবাবু আবারও একটা বাচ্চার হাত ধইরা আমার কাছে আয়া কইল, নারায়ণ, আমি আজ রাতে ফিরবো না, তুমি বাকিদের খেয়াল রেখো। কথাটা শুন না আমার গায়ে কাঁটা দিয়া উঠল। গলাটা শুকায় আইল। আমি কোনো রকমে কইলাম, ছেলেটারে নিয়ে কোথাও যাইতাছেন? ওইও নতুন বাবা মার কাছে যাচ্ছি। আমি ছেলেটার দিকে তাকায় দেখলাম ওর চোখে জল। আমি ইশারায় ওরে বোঝাইলাম যে আমি আসি। লোকটা ছেলেটারে নিয়ে বাইর হয়ে গেল। কমলারে আমি আমার পরিকল্পনা অনেক আগেই কয়ে রাখছিলাম। কমলা বাকি বাচ্চাগো একটা ঘরে বন্ধ কইরা বের হয়ে পড়ল। অন্যদিকে আমি নন্দবাবুরে অনুসরণ কইরা আজ্ঞা গেলাম অগো পিছন পিছন। জঙ্গলের মধ্যে পায়ের শব্দ চাইপা কাউরে অনুসরণ করা খুব কঠিন কাজ। আমি যতটা সম্ভব দূরে দূরে থাইকা অগো পিছু নিছি। মাঝে মাঝে নিজেরে গাছের আড়ালেও লুকায় ফেলতে হয়েছিল, কারণ বারবার লোকটা এদিক সেদিক ঘুরা ঘুরা সতর্ক দৃষ্টিতে খেয়াল করতেছিল যে কেউ আর অনুসরণ করে কিনা। ছেলেটাও ভয়ে ভয়ে নন্দবাবুর হাত ধইরা হাইটটা চলতেছিল। আর বেশ কিছুক্ষণ হাইটটা যাওয়ার পর আমি দেখলাম নন্দবাবু ছেলেটারে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করল, যে মন্দিরে প্রথম নন্দবাবুরে আমরা দেখছিলাম। দেখলাম নন্দবাবু ছেলেটার হাত বাইন্ধা মন্দিরের দরজার লগে আটকায় রাখলো। আমি দূর থেকে বাচ্চাটারে একবার দেখা দিছিলাম যাতে ওর ভয় না পায়। নন্দবাবু নিজের জামা কাপড় বদল কইরা একটা লাল ধুতি পরল, লাল চাদর গায়ে মুড়ায় নিল। তারপর মা কালীর কাছে প্রণাম কইরা কইল, হে মা কালী, তোমার এই নন্দ কাপালিকের ভক্তের প্রণাম নাও। আজ তোমায় আরো একটা শিশুর রক্তের স্বাদ অনুভব করাতে চলেছি। 3 দিন পর পর আমি তোমার চরণে শিশু বলি দিয়েছি। এভাবে পরপর 10টা বলি দেওয়ার পর আমি এই জগতের সব থেকে বেশি শক্তিশালী মানুষে পরিণত হবে। তুমি আশীর্বাদ করো মা, আজও যাতে এক কোপে তোমার সামনে এই শিশুর বলি দিতে পারি, যাতে আমি সর্বশক্তিমান হতে পারি। তুমিও তো জানো মা, এই একটা বাচ্চাকে ধরে এনে পুষে রেখেছি শুধু তোমায় খুশি করব বলে। আর বেশি দিন নয় মা, আমি এইভাবে আর কিছুদিনের মধ্যেই নিজের সাধনা পূর্ণ করব। তোমার আশীর্বাদ আমার সঙ্গে রেখো মা। জয় কালী, জয় কালী। কথাটা শুননাই ছেলেটা কাইন্দা উঠল। আমারও হাত পা অসাড় হয়ে গেল। কি শুনতাছি আমি? নন্দবাবু আসলে একজন কাপালিক, সে বাচ্চা চুরি কইরা নিয়ে আসা তাগো বলি দেয়। আমি ছেলেটারে ইশারা কইরা আশ্বাস দিলাম যাতে ও কাঁদতে কাঁদতে ভুল কইরা আমায় না ডাইকা ফেলে। মনে মনে মা কালীরে উদ্দেশ্য কইরা কইলাম, আমি জানি মা, তুমি তোমার নিরীহ সন্তানকে বলি কখনো গ্রহণ করতেই পারো না। এই লজ্ঞায় তুমি আমার এই শক্তি দিছ। মা, আজ আমি কথা দিতাছি তোমায় তোমার কোনো সন্তানের আর কোনো ক্ষতি হইতে দিব না। আর কোনো শিশু রক্তে লাল রঙে তুমি কলঙ্কিত হইবা না। আমি চুপচাপ বয়া এক চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা কাইটা গেল। লোকটা নিজের হোম যজ্ঞ শেষ করল। ছেলেটার গলায় এবার বাঁধা দিল একটা লাল কাপড়। তারপর ওরে নিয়ে গেল মন্দিরের সামনে সেই হাঁড়ি কাঠের কাছে। আমি ওইটা দাঁড়ায়া নিজেরে প্রস্তুত করে নিলাম। ছেলেটা কিছুতেই যাইতে চাইল না, ছটফট করতে করতে মাটিতে লুটায় পড়তাছে। না না, আমি যাব না। ওর জামা কাপড় ধুলায় ধূসরিত হয়ে গেছে। কাপালিক রীতিমতো মারধর কইরা হাঁড়ি কাঠে ছেলেটার গলা আটকায় দিল। এবার পূজা করা খাঁড়াটা মায়ের সামনে থেকে তুইলা নিয়া ছেলেটার কাছে গেল। জয় মা কালী,
জয় মা কালী। কয়া নিজের মাথার উপর খাঁড়া তুললো কাপালিক। আমি সেই মুহূর্তে একটু সময় নষ্ট না কইরা এক লাফে গিয়া পড়লাম কাপালিকের ওপর। তার হাত থেকে খাঁড়াটা ছিটকায় পইরা গেল। অতর্কিতে আক্রমণের জন্য প্রস্তুত ছিল না কাপালিক। আমার দেখা সে চমকা উঠল। আমি ছেলেটারে হাঁড়ি কাঠ থেকে বার কইরা নিয়া লুকায় পড়তে কইলাম। আর তারপরে শুরু হইল আমার আর কাপালিকের ধস্তাধস্তি। কাপালিকরে আমি যতটা দুর্বল ভাবছিলাম সে ততটা দুর্বল ছিল না। লড়াই করতে করতে আমার উপর অতর্কিতে একটা বড় পাথর ছুঁড়ে মারল সেই কাপালিক। আর সেইটা আমার মাথায় লাগতেই আমি চোখে অন্ধকার দেখলাম। আমি মাটিতে পইরা যাইতে কাপালিক আমার সামনে আইসা আমার লাথির পর লাথি মাইরা গেল। আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল সেই হাড়ি কাঠের সামনে। উগ্র গলায় কইল, যদিও তুই 10 থেকে 15 বছরের শিশু নোস, কিন্তু যেহেতু তুই আমার সাধনায় বাধা দিলি, তাই আজ তোকেই আমি মায়ের সামনে বলি দেব। তারপর ওই বাচ্চাগুলোকেও বলি দেব। আর তারপর তোর বউয়ের কি অবস্থা করি সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি নিজেরে সারানোর চেষ্টা করতে লোকটা আমার মাথায় আরেকটা পাথর দিয়া জোরে আঘাত করলো। তারপর হাত দুইটা শক্ত কইরা দড়ি দিয়া পিস মোড়া কইরা বাইধা দিল। তারপর এই মাটিতে পইরা থাকা খাঁড়াটা তুইলা নিয়া মা কালীর সামনে রাখলো। মনে মনে কিছু একটা মন্ত্র কইতেছিল কাপালিক। কিন্তু হে মা কালী, আমি তো তোমার কোনো মন্ত্রই জানি না। আমি অসহায় ভাবে মায়ের দিকে তাকায় রইলাম। মনে মনে কইলাম, মা তুমি কেমন মা? তোমার সামনে তোমার এতজন সন্তানের প্রাণ নিল এই শয়তান, আর তুমি দাঁড়া দাঁড়া দেখলা। আজ যদিও আমায় মাইরাও দেয়, তইলে আর যে কাউরে বাঁচানো সম্ভব হইব না গো। মা গো, এবারে অন্তত চোখইলা দেখো, আর অন্ধ হইয়া থাইকো না মা, আর অন্ধ হইয়া থাইকো না। আমার চোখের সামনে ভাইসা উঠল কমলার মুখ। দেখতে পাইলাম কমলার শীতের সিঁদুরটা জল জল করতেছে। আমার শরীর ঠান্ডা হয়ে আইল। মায়ের দিক থেকে চোখ সরায় নিলাম। কাপালিক সেই খাড়া তুইলা নিয়া নিজের মাথায় ঠেকায়া আমার কাছে আয়সা জয় মা কালী কয়া নিজের মাথার উপর খাড়াটা তুলতেই, জয় মা কালী জয়। হঠাৎ করে বাঘের মতো 4 জন প্রাণী ওর ওপর ঝাঁপায় পড়ল। কাপালিকের হাত থেকে আবার পইরা গেল খাড়াটা। আমি নিজের চোখে দেখলাম এ হইল সেই 4 জন ছেলে জাগো আত্মা আমার দেখা দিছিল, আমার থেকে সাহায্য চাইছিল। জাগো মৃত্যুর পরেও কাপালিক রে তারা ভয় পাইত। আজ তারাই নিজে গো ভয় কাটায় আমারে বাঁচাইতে আইছে। অগো 4 জনের সামনে দেখা কাপালিক ভয় কাঁপতেছিল। সেই 4 জন ছেলের মধ্যে 2 জন কাপালিকের 2টা হাত ধরল। একজন কাপালিকের চোখে নিজের আঙুল রাখলো, আর একজন কাপালিকের মাথাটা চাইপা ধরল। তারপরেই শুরু হইল প্রবল যুদ্ধ। 2 জন ছেলে কাপালিকের হাত টানতে টানতে সেটা কাঁধ থেকে চিড়া আলাদা করে ফেলল, আর একজন কাপালিকের চোখ খুবলায় নিল। সব শেষে একজন কাপালিকের মুন্ডুটা টাইনা ধইরা চিড়া আলাদা কইরা দিল। তারপর সেটা ফেলা দিল যজ্ঞের আগুনে। শেষ মুহূর্তে কাপালিকের মরণ আর্তনাদে পুরা জঙ্গল কাইপা উঠল। এরপর যে ছেলেটা এতক্ষণ লুকায় ছিল সে বাইরে আয়সা আমার হাতের বাঁধন কইলা দিল। হাড়ি কাঠ থেকে নিজেরে মুক্ত কইরা আমি ছেলেটারে কোলে নিয়ে নিলাম। এত লড়াই, এত যুদ্ধের পর বিনাশ হইল পাপীর। আমি কিছুই করি নাই। যারা মুক্তি চাইছিল তারাই এক লগে নিজের মুক্তির ব্যবস্থা করল। বাঁচায় গেল আমাগো হগলের প্রাণ। আমার সামনে দাঁড়ানো 4 জন বালকের আত্মা আমার দিকে তাকায় হাসতে হাসতে হাওয়া মিলায় গেল। এটাই তো তারা চাইছিল। এই পাপীর মৃত্যুই ছিল তাগো মুক্তি। এমন সময় পিছন দিক থেকে অনেক মানুষের কোলাহল শুনতে পাইলাম। তাকায় দেখলাম ভোরের আলোয় আজ্ঞা আইতাছে অনেক লোক। তাগো মাঝেই দেখলাম কমলা আমার দিকে আজ্ঞা আইলো। আমার কাছে ছেলেটাই ছিল এই গ্রামের মোড়লের ছেলে। ছেলেরে জীবিত পায়া ওর বাবা মা অনেক ধন্যবাদ জানাইল আমায়।
এমনকি ওই বাকি 5 জনের ছেলেও নিজের নিজের মা বাবার হাত ধইরা দাঁড়ায়ছিল। তাগো চোখেও আমার প্রতি কৃতজ্ঞতা দেখলাম। আমি কমলারে যা কইছিলাম ও সেই অক্ষরে অক্ষরে পালন করছিল। আমি যখন কাপালিকের পিছনে যাইতেছিলাম, কমলা তখনই বাইরে গিয়া সেই পানাপুকুর গ্রামে গিয়া সমস্ত গ্রামবাসীগো সব কথা জানায় দেয়, তারপর আশ্রমে নিয়ে আসে। তারপরেই সেই ছেলেগুলারে মুক্ত করে। ওরা আমারে খুঁজতে খুঁজতে এইখান অব্দি চলে আইছিল। গ্রামের মোড়ল আমার আর কমলার দুঃসাহসিকতার জন্য এবং অগো গ্রামের 6 জন বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ জানাইল। সেই গ্রামেই আমাগো আশ্রয়ের একটা ব্যবস্থা কইরা দিল। তবু আমার খারাপ লাগতেছিল সেই মা বাবাগুলারে দেখা, যাগো বাচ্চাগো আমি বাঁচাইতে পারি নাই। তবে তাগো জানাইলাম যে তাগো সন্তানের আত্মা মুক্তি পাইছে ওই শয়তানের কবল থেকে। এরপরেও কিছু বছর আমি ওই পানাপুকুর গ্রামে ছিলাম। সেইখানে আমার আর কমলার লগে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, এই কাপালিক রেনিয়া। কিন্তু সেই ঘটনায় আমি আর কমলা মুক্তি পাইলেও আমরা একজনরে বাঁচাইতে পারি নাই। পাপাই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কাকে বাঁচাতে পারোনি মাঝি কাকা? নারায়ণ মাঝির চোখে জল। সে নিজের মুখটা নদীর জলের দিকে ফিরিয়ে উদাস দৃষ্টিতে বলল, বাঁচাইতে পারি নাই আমার আর কমলার সন্তান রে। শুনলেন গ্রামের নাম পানাপুকুর। আমাদের আজকের নিবেদনের এই বিশেষ গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই এপিসোডের সমস্ত গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করুন। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, নন্দ কাপালিকের আশ্রম থেকে পানাপুকুর গ্রামের দূরত্ব হাঁটা পথে কত ঘন্টা? ঝটপট আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা নিজের নাম লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন আরুষি দিঙ্গল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, রাজস্থানের কোটা থেকে সলমান, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, ঘাটাল থেকে টুম্পা জানা, কল্যাণী থেকে শিপ্রা ধারা, চাকদহ থেকে সাথী মণ্ডল, শোভাবাজার থেকে গায়ত্রী, উত্তর 24 পরগনার ভাসিলিয়া থেকে সুরাইয়া খাতুন, কাঁচরাপাড়া থেকে দীপ্তি এবং দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে মাসুম রহমান। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং কমেন্ট বক্সে রেসপন্স জানানোর জন্য। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তারা আমাদের আরও 2টি চ্যানেল অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো রোমাঞ্চকর গল্পের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।